মেহেরুন বেগম কাগজটি নিজের কাছে রেখে নূরকে বাহিরে বের করে দিল। নূর না বুঝতে পেরে হতভম্ব হয়ে গেল। নূর এবং রাইমা ঘরের কাজে ব্যস্ত। রাইমা আপন মনে কাজ করছিল। নূর বেশ কয়েকবার রাইমার দিকে তাকালো। এক পর্যায়ে নিচু কণ্ঠে বলল, ভাবি, কিছু কথা জিজ্ঞাসা করতে পারি? রাইমা নূরের মুখের পানে তাকায়, হাসি মুখে জবাব দিল, হ্যাঁ বলো। নূর বেশ আমতা আমতা করে বলল, এ বাড়ির বড় ছেলে কে? রাইমা ঘাবড়ে গেল। রাইমার মুখে স্পষ্ট বিস্ময় দেখতে পেল নূর। রাইমা নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো, বলল, অযথা কথা না বলে কাজ করো। নূর মাথা নাড়িয়ে সম্মতি জানালো। নূর এ বাড়িতে নতুন এসেছে, তাই বেশি কিছু বলার সাহস দেখালো না। তবে মনের মধ্যে কৌতূহল রয়ে গেল। সন্ধ্যা নামার কিছু মুহূর্তে পূর্বে দেলোয়ার ফরাজি বাসায় ফিরে এলেন। বাসায় ফিরে এসে কিছুক্ষণ ঘরের দরজা বন্ধ করে মেহেরুন বেগমের সাথে কথা বললেন। মেহেরুন বেগম দরজা খুলে বের হয়ে রাইমাকে ভিতরে ডাকলেন। রাইমা কিছুটা অবাক হলো। সচরাচর এ সময় তার ডাক পড়ে না, আজ পড়লো কেন কে জানি। রাইমা মেহেরুন বেগমের ঘরে প্রবেশ করতে দেলোয়ার ফরাজি বললেন, বড় বৌমা সাথে তোমার কিসের সম্পর্ক? তার সন্ধান কোথায় পেলে তুমি? রাইমা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। রাইমার মুখ দেখে স্পষ্ট সে কিছু বুঝতে পারছে না। দেলোয়ার ফরাজি সকালে পাওয়া কাগজটি রাইমার হাতে তুলে দিল। রাইমার কাগজের লেখা দেখে নিজেও কিছুটা ভয় পেল। আমতা আমতা করে বলল, এটা বড় বৌমার হাতের লেখা। এবার বলো, তুমি এটা কোথায় পেলে? আমি? হ্যাঁ তুমি সকালে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে মেহেরুন ঘরে পেয়েছে। রাইমা পূর্বের চেয়ে দ্বিগুণ হতভম্ব হয়ে গেল। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। রাইমা বেশ ভয়ে ভয়ে বলল, বিশ্বাস করুন কাকা, আমি এ ব্যাপারে কিছু জানি না। দেলোয়ার ফরাজি বেশ বিচক্ষণ মানুষ। তার ধারণা ছিল রাইমার কাছ থেকে এমন একটা উত্তর পাওয়া যাবে। বেশ গম্ভীর কণ্ঠে দেলোয়ার ফরাজি বললেন, যদি কিছু জেনে থাকো আমাকে বলে দাও। শাহেদের কাছে খবরটা গেলে এর ফল কিন্তু ভালো হবে না। দেলোয়ার ফরাজির চোখে ইশারায় রাইমাকে চলে যেতে বলল। রাইমা চলে যেতে মেহেরুন বেগম বললেন, আপনি কি শাহেদকে বলতে চাইছো? তাকে জানানো উচিত নয় কি? মেহেরুন বেগম কিছুটা ভয় মিশ্রিত কণ্ঠে বললেন, আপনি তো জানেন আপনার ভাই কেমন, দয়া করে তাকে না জানানোর অনুরোধ রইল। দেলোয়ার ফরাজি মেহেরুন বেগমের মুখের পানে তাকালো, কণ্ঠ স্বাভাবিক করে বলল, বেশ জানাবো না। মেহেরুন বেগম স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সুফিয়ান রাত 8টা নাগাদ বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে হন্তদন্ত হয়ে নিজের ঘরে গেল। নূর তখন ঘরেই ছিল। সুফিয়ান গিয়ে সোজা গালে একটা চর বসিয়ে দিল। নূর অবাক চাহনি দিল সুফিয়ানের মুখশ্রীতে। সুফিয়ান খুব রাগ নিয়ে বলল, তোমার জন্য আমি কোথাও মুখ দেখাতে পারছি না। বিদেশ থেকে লেখাপড়া করে শেষ করে গ্রামে এসেছিলাম একমাত্র গ্রামের মানুষের চিকিৎসা দিতে। যারা এতদিন আমার দিকে সম্মানের চোখে তাকাতো, তারা এখন আমায় ঘৃণার চোখে দেখে। নূর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সুফিয়ান পুনরায় বলল, জানো, আজ এক মেয়ে রোগী আমার কাছে চিকিৎসা নিতে আসতে চাইছিল না, কেননা সে ভয় পাচ্ছিল আমি যদি তার সাথে কিছু করি। নূর বলার মতো ভাষা হারিয়ে ফেলল। সুফিয়ান এক নাগারে বলেই বলল, তুমি বোঝো এটা আমার জন্য কতটা লজ্জা? তোমার কথা সত্যি বলে মেনে নিলে দোষের জন্য তুমি নির্দোষকে ফাঁসাতে, একজনের দোষ অন্যজনকে অপরাধী বানাবে। নূর মাথা নত করে দাঁড়িয়ে থাকতে দেখে সুফিয়ান প্রচণ্ড রাগ নিয়ে বলল, লজ্জা করে না এমন কাজ করতে যার জন্য মাথা নত করে দাঁড়াতে হয়? লজ্জা করে না নিজের ব্যক্তিত্বকে ছোট করতে? একটু থেমে পুনরায় বলল, কাকে কি বলছি? তোমাদের আদৌ কোনো ব্যক্তিত্ব আছে? নূর নিজের অক্ষি যুগল বন্ধ করে ফেললো। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ব্যক্তিত্ব তার থাকে যার কাছে তার জীবনটা বেঁচে থাকে। আমার জীবন তো হারিয়ে গেছে অন্ধকারে ফিরে। সুফিয়ান কিছু বুঝতে না পেরে জিজ্ঞাসা করলো, মানে? যে মানে আমার নয়, তাকে আমার যন্ত্রণা কিভাবে বোঝাবো? কি বলতে চাইছো তুমি? আপনার ভাই কতটা জঘন্য মানুষ সেটা আপনি যদি বুঝতেন, তবে আজ আপনাকে আমার ব্যক্তিত্ব খুঁজতে হতো না। সুফিয়ান নূরের মুখের পানে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। নূর পুনরায় বলল, সত্যি কখনো লুকানো থাকে না। সময় হলে এই গ্রামের সবাই সত্যিটা জেনে যাবে। আপনার হারানো সম্মান আপনি পুনরায় ফিরে পাবেন, চিন্তা করবেন না। সুফিয়ান আপন মনে একটি দীর্ঘশ্বাস ফেলে বসে পড়ল। নূর কিছুটা দূরে দাঁড়িয়েছিল। নূরের চোখ দিয়ে অশ্রু করে গড়িয়ে পড়ছিল। সুফিয়ান আঙুলে নূরের গড়িয়ে পড়া চোখের দিকে তাকিয়ে রইল। মনে মনে ভাবলো, আমার ভাই খুব খারাপ কাজ করেছে কি তোমার সাথে, যার মূল্য আমাকে এভাবে দিতে হলো। সুফিয়ান এক মনে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে নূর বলল, মায়া খুব খারাপ জিনিস, এভাবে তাকিয়ে থাকবেন না, মায়ায় পড়ে যাবেন, শেষে বের হতে পারবেন না। সুফিয়ান কিছু না বলে ছাদে চলে গেল। নূর চুপচাপ বিছানায় শুয়ে পড়লো। মনে মনে ভাবছে, সত্যি কি আমার কোনো ব্যক্তিত্ব নেই? ভুল করেছি একজনের জন্য আরেকজনকে বাঁধনে জড়িয়ে। দরজা খোলা রেখে নূর ঘুমিয়ে পড়ল। সুফিয়ান ফিরে আসবে এই ভাবনাতে বোধহয় দরজাটা আটকানো হয়নি। নূরের ঘরের পাশ দিয়ে সুমন ফরাজি যাচ্ছিল।
দরজা খোলা দেখে এক পা করে ভিতরে প্রবেশ করলো। আশেপাশে সুফিয়ানকে দেখতে না পেয়ে নূরের খুব কাছে চলে গেল। সুমন ফরাজি নূরের খুব কাছাকাছি এলো। নূর গভীর ঘুমে মগ্ন। সুমন ফরাজি নূরের কাছে গিয়ে যেই নিজের হাতটা বাড়িয়ে দেবে তখনই পিছন থেকে সুফিয়ান হাতটা ধরে নিল। সুমন চমকে পিছন ফিরে সুফিয়ানকে দেখতে পেয়ে ঘাবড়ে গেল। সুফিয়ান স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করলো, তুই এ ঘরে কি করছিস? সুফিয়া, আসলে আমি তুই ঘরে আছিস কিনা সেটা দেখতে এসেছিলাম। সে ভালো কথা, আমাকে খুঁজতে আসছিলি তো ওর দিকে হাত বাড়াচ্ছিলি কেন? না মানে কি, দেখলাম তোর বউটা কত সুন্দর, তুই খুব ভালো জিনিসে হাত দিয়েছিস। গরিব হলে হলে কি হবে, জিনিসটা দেখতে হেব্বি। সুফিয়ান নিজের রাগকে কন্ট্রোল করে বলল, নারীকে নারী বলতে শিখ। জিনিস এটা কোন ধরনের শব্দ? আর হ্যাঁ, তোর সাথে আমার সখ্যতা কোনো কালেই ছিল না, আজও নেই। তাই তুই আমাকে খুঁজতে এসেছিস এটা ভাবতে আমার কষ্ট হচ্ছে। চুপচাপ নিজের ঘরে যা, দ্বিতীয়বার যেন কখনো তোকে এই ঘরে না দেখি। সুমন অপমানিত হয়ে চলে গেল। সুফিয়ান নূরের মুখের পানে তাকে মনে মনে বলল, তুমি সত্যি বলছো? সেটা আজ প্রমাণ হয়ে গেল। পরক্ষণে বলে উঠল, তুমি সত্যিই খুব সুন্দর। সুফিয়ান কি হলো জানা নেই, হঠাৎ নূরের কপালে একটি ভালোবাসার পরশ দিয়ে দিল। না, এ পরশে রাগ নেই, আছে ভালোবাসা। সুফিয়ানের মন বলে উঠল, মেয়েটাকে আমার ভালো লাগতে শুরু করলো। সুফিয়ান নিজের মাথা নিজেই চাপড়ে নূরের পাশে শুয়ে পড়ল। সুমন প্রচণ্ড রাগ নিয়ে বাবা মার ঘরে বসে আছে। কাটখাট কণ্ঠে বলল, তোমার ভাই গ্রামের প্রধান, তার ছেলে সকলের চোখের মণি, তুমি তোমার ছেলে তাহলে কি? রোকসানা বেগম ছেলের কথা তাল মিলিয়ে বলল, তুই আর তোর বাপ তোর দেলোয়ার ফরাজের চাকরের মতো করে রেখেছে। সেদিন তোর বাপকে বলেছিলাম ব্যবসাটা নিজের নামেও যোগ করে দিতে, কিন্তু করেনি। কি বলেছিল? ভাইয়া আমার সাথে অবিচার করবে না, তেনার তো ভাই প্রেম ছাড়া তেনার চলে না, ব্যঙ্গ করে। সাহেব ফরাজি বিরক্ত হয়ে বলেন, থামবে? কেন থামবো? তোমার ভাইয়ের প্রেমের জন্য আজ এই সংসারে আমাদের কোনো অধিকার নেই। তোমার ভাতিজা আমার ছেলেরা অপমান করে ঘর থেকে বের করে দেওয়ার সাহস পেয়েছে, এই জন্য ভালো মানুষই চুপ করবে তুমি? তোমার ছেলে তো খুব ভালো কাজ করেছে, সুফির ঘরে গিয়েছিল, নিখাত সুফির বউয়ের দিকে কুনজর দিতে গিয়েছিল। আমাকে না বলে তোমার ছেলেকে বোঝাও, এটা সুফিয়ানের অন্য কেউ নয়। সুফিয়ান নিজের বউয়ের দিকে হাত বাড়ানোর সুযোগ দিবে না তাকে। এই কথাটা তোমার ছেলে বুঝলেই সমস্যার সমাধান হয়ে যাবে। বাকি ভাইয়া বিষয়টা সেটা আমি দেখছি। সুমন রাগ করে ঘর থেকে বেরিয়ে গেল। রোকসানা বেগম বিলাপের সুরে বললেন, আমার ছেলেটা রাগ করে চলে গেল, তুমি বাবা হয়ে ছেলের মন বোঝো না? সাহেব ফরাজি বিরক্ত মাখা চাহনি দিয়ে চলে গেলেন। রোকসানা বেগম ঘরে বসে বিলাপ করতে লাগলেন। স্বামী একে হন্তদন্ত হয়ে খুঁজছে রাজ। পুরো পুলিশ টিম মেয়েটাকে খুঁজতে ব্যর্থ। কথায় বলে না, যে নিজের থেকে হারিয়ে যায় তাকে খুঁজে বের করা সম্ভব নয়। স্বামীও নিজের থেকে হারিয়ে গেছে, তাই তাকে খুঁজে বের করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। রাজের উপর চাপ বাড়ছে, উপর থেকে কেস সমাধানের জন্য বেশ চাপ দিচ্ছে। প্রথমত তো স্বামীয়া একজন মেয়ে, দ্বিতীয়ত গর্ভবতী, চাপটা বড় সড়ো। স্বামীর বাসার সামনে দোকানে একটা সিসিটিভি লাগানো ছিল, যার ফুটেজ দেখে রাজ নিশ্চিত হলো স্বামী নিজের থেকে চলে গেছে, কেননা ফুটেজে স্বামীকে একা বের হতে দেখা যাচ্ছে। রাজ স্বামীর জন্য একজন পাহারাদার রেখেছিল। স্বামীকে বলেছিল যেখানেই যান না কেন তাকে নিয়ে যেতে, কিন্তু স্বামী তাকে না বলে চলে গেল কেন? রাজ যখন স্বামীকে খুঁজতে ব্যস্ত, ঠিক তখনই রাজের ফোনে টুং করে একটা শব্দ হলো। রাজ ফোনের দিকে দৃষ্টি রাখলো। অপরিচিত অ্যাকাউন্ট থেকে একটা মেসেজ চেক করতে ভিতরে ক্লিক করলো। ভেতরে একটি ভিডিও সেন্ড করা। রাজ ভিডিও চালু করতে চোখ ছানাবড়া হয়ে গেল। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে সালেহা রফিকের চায়ে কোনো একটা ওষুধ মিশিয়ে দিচ্ছে। রফিক চা খাওয়ার কিছু মুহূর্তের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে। সালেহা নিজ হাতে বড় ছুরি দিয়ে রফিকের গলাটা কেটে ফেলল। রাজ কয়েক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেল। ভিডিওটা শেষ করতে না করতে একটা মেসেজ আসলো, পুরো খেলাটা এভাবে সাজানো, বাকিটা তুমি বুঝে নিও। তুমি হয়তো ভাবতে পারো আমি তোমাকে এটা কেন পাঠালাম। খুব সহজ উত্তর, এত সহজে তুমি আমার কাছে আসতে পারবে না। তুমি যখন আমার কাছে আসবে তখন পুরো খেলাটা শেষ হয়ে যাবে। তবে তুমি বিশ্বাস করবে কি না আমি জানি না, আমি চাই তুমি আমার কাছে আসো। তুমি আমাকে খেলা শেষ হওয়ার পূর্বেই ধরে ফেলো। জানি পারবে না, তবু মন থেকে চাইছি তুমি আমার কাছে নিজ থেকে আসো। তাই তোমার জন্য একটা ছোট্ট ক্লু, সালেহার খুনিকে মারতে গেছে, পারলে আটকাও। অ্যাকাউন্ট ডিজেবল। বারবার চেষ্টা করে রাজ অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছে না। রাজের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। ক্লু অনুযায়ী এতটুকু পরিষ্কার, খুনি নিজ হাতে কাউকে খুন করছে না, সে যাদের মারতে চায় তাদের দ্বারাই তাদের খুন করে। রাজের আনমনে বিড়বিড় করে বসছে, খুনি বেশ চতুর, তবে সে যেই হোক তার কাছে আগে পৌঁছাবে। ডাক্তার কামালের বাসার ভিতরে প্রবেশ করতে থমকে গেলেন। রাজের চোখের সামনে কামালের রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে।
তার পাশে ছুরি হাতে দাঁড়িয়ে সামিয়া। রাজ ভিডিওটা দেখার পর সাহেরা মানসিক হাসপাতালে কর্মরত ডাক্তার নার্সদের খোঁজ নিতে শুরু করেন। রাজের মস্তিষ্ক পূর্ব থেকে ধারণাও নিয়েছিল সাহেরা মানসিক হাসপাতালে কোনো ঘটনাকে কেন্দ্র করে এসব হচ্ছে, তাই সকল ব্যাপারে খোঁজ নেওয়া শুরু করলো। যখন শুনলো ডাক্তার কামাল 2 দিন ধরে হাসপাতালে আসছে না, সাথে ফোন বন্ধ, তখনই সন্দেহ হয় রাজের। কিন্তু রাজ কিছুই করতে পারলো না। তার আসার পূর্বে যা হওয়ার তা হয়ে গেলে। স্বামী মাটিতে বসে আছে, রাজ সামনে এগিয়ে এলো। কামালের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে স্বামীকে থানায় নিয়ে এলো। স্বামী নির্বাক হয়ে বসে আছে। রাজ বারবার তাকে প্রশ্ন করেই যাচ্ছে, কিন্তু স্বামী কোনো উত্তর দিচ্ছে না। রাজ স্বামীকে নিজের সামলানোর সুযোগ দিল। রাজ চুপচাপ স্বামীর দিকে তাকিয়েছে। বেশ কিছুক্ষণ নীরবতা করে স্বামী বলল, সালেহা রফিককে খুন করছে কামাল। সালেহা আর আমি কামালকে। খুনি আমাদের সবার দুর্বলতাকে ব্যবহার করে আমাদের দিয়ে সব কাজ করেছে। রাজ স্বাভাবিকভাবে বলল, বুঝতে পেরেছি। এখন বলুন আপনার সাথে খুনি কিভাবে যোগাযোগ করেছিল? ফোন করেছিল, তবে লাভ নেই। সে আগে থেকেই জানিয়ে দিচ্ছে ওই নাম্বার ট্র্যাক করে পাওয়া যাবে না, শুধু শুধু সময় নষ্ট। আপনাকে কিভাবে খুন করতে রাজি করেছে? সন্তানসহ আমাকে খুন করার হুমকি দিয়েছিল। আমি যদি খুন না করতাম সে আমার সন্তানকে পৃথিবীর আলো দেখতে দিত না। রাজ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনার সন্তান জন্ম নেওয়ার পর তার কি হবে? আপনি যে কারণে খুন করুন না কেন, আপনি যে খুনি তাতে মিথ্যে নেই। আইনের চোখে আপনি অপরাধী। স্বামী কান্না করে দিল। নাচ নীরবে তাকিয়ে রইল। স্বামীকে সান্ত্বনা দেওয়ার ভাষা তার জানা নেই। নিজেকে সামনে মিসেস স্বামীয়া মাথা নাড়ালো। রাজ পুনরায় জিজ্ঞাসা করলো, আপনাকে যে কল দিয়েছিল সে মহিলা না পুরুষ? পুরুষ ছিল। আচ্ছা। রাজ স্বামীর থেকে ফোন নাম্বারটি নিয়ে চলে গেল। হোক না নষ্ট, তবু একবার দেখতে দোষ কি? রাজ এটা ভেবে চলে গেল। রাজ নাম্বারটা নিয়ে লোকেশন ট্র্যাক করার চেষ্টা করলো, কিন্তু বিশেষ কোনো লাভ হলো না। একজন মৃত ব্যক্তির নাম্বার এটা, আর লোকেশন কুমিল্লা দেখাচ্ছে। সেখানে থেকেও খোঁজ নিয়েছে রাজ, কিন্তু কোনো লাভ হয়নি। মৃত ব্যক্তির পরিবার পরিজন সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। রাজ যখন ব্যস্ত নগরীতে খুনের রহস্য খুঁজতে ব্যস্ত, তখনই রাজের জীবন ওলটপালট করে দিতে তার বন্ধু শ্যামল ফোন তুলে হ্যালো বলতে ওপাশ থেকে শ্যামল খুব উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, তাড়াতাড়ি রুমে আয় রাজ। রাজ কিছুটা ঘাবড়ে গেল, নিজেকে সামনে বাসায় ফিরে গেল। শ্যামলের জরুরি ডাক মানে বিশেষ কিছু ঘটেছে সেটা বুঝতে পারল রাজ। শ্যামল হল রাজের বন্ধু, সাথে রুমমেট বলা চলে। দুজনের মধ্যে সখ্যতা বেশ গাঢ়। রাজ পুলিশ অফিসার, আর শ্যামল একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে। বেশ কিছুদিন হলো অফিসের কাজে শহর থেকে বাইরে ছিল শ্যামল। আজ ফিরে এসেছে। ফিরে এসে চমকে গেল। রাজ শ্যামলের কাছে চমকে যাওয়ার কারণ জিজ্ঞাসা করতে শ্যামল রাজকে একটি সিসিটিভি দেখালো। রাজ ভুরু কুচকে সিটিটার দিকে তাকিয়ে রইল। শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, এটাতে কি আছে? শ্যামল সিটিটা চালু করলো রাজের সামনে। রাজের পুরো পৃথিবী থেমে গেল। তার সামনে তার প্রিয় হাত পা বাঁধা অবস্থায় ছটফট করছে, কিন্তু সে কিছু করতে পারছে না। তার দিকে তাকিয়ে দেখা ছাড়া কিছু করার নেই, কেননা সে তো ভিডিওতে দেখেছে, সরাসরি নেই। রাজ রেগে গিয়ে শ্যামলের কলার ধরে ফেললো। প্রচণ্ড রাগে রাজ হিতে জ্ঞান হারিয়ে ফেলছে। রাজ রাগ নিয়ে বলছে, এসব কি হচ্ছে? আমার সাথে মজা? রাজ শান্ত হ, আমি কিছুই জানি না, এটা তো আমি দরজার বাইরে পেলাম। রাজ শ্যামলের কলার ছেড়ে দিল। সাথে সাথে তার ফোনে একটা অচেনা নাম্বার থেকে মেসেজ আসলো। রাজ মেসেজ করতে লাগলো। তাতে লেখা ছিল, দুর্বলতা খুব খারাপ জিনিস রাজ সাহেব। রাজ তৎক্ষণাৎ নাম্বারটা কল দিল, কিন্তু কেউ রিসিভ করলো না। কল কেটে যেতে একটা মেসেজ, কল করবেন না রাজ সাহেব, আমি সবসময় ব্যস্ত থাকি, কল করলে বিরক্ত হই। রাজ সাথে সাথে রিপ্লাই করলো, কি চাই তোমার? যদি বলি আপনার সাথে খেলতে চাই। কীরকম খেলা? স্বামীর সাথে যেমন খেললাম। রাজ থমেরে পড়লো। তার মানে এক্ষুনি যাকে রাজ খুঁজছে, কিন্তু তার সাথে রাজের কিছু শত্রুতা। সে রাজকে ব্যবহার কেন করতে চাচ্ছে? রাজ নিজেকে সামলে লিখলো, আমার সাথে এসব করার মানে কি? আমি আপনার কি ক্ষতি করেছি? কিছুই না। আসলে সত্যি হলো, আমি নিজের হাতে কাউকে মারতে চাই না। সাহেরা হাসপাতালে যারা ছিল তাদের সবাইকে আমার ব্যবহার করা শেষ হয়েছে। কি এখন তো আমার নতুন কাউকে দরকার, যাকে ব্যবহার করে আমি আমার কাজ করতে পারি। তাই আমি ভেবে দেখলাম, আপনি যেহেতু আমাকে খুঁজছেন, সেহেতু আমি আপনাকে ব্যবহার করি। আমার মন কেন জানি না বলে উঠলো, এই খেলাটা খুব মজার হবে। রাজ রেগে মেগে বলল, আপনার মাথায় সমস্যা আছে? কি ভুলভাল ভাবছেন? ঠিকই বলেছেন, আমার মাথায় সত্যি সমস্যা আছে। আপনার সাথে খেলতে না পারলেও আমার মাথাটা বেশ যন্ত্রণা করবে, তাই আমি খেলতে চাই। আমার থেকে কি চাই আপনার? আমাকে দিয়ে কি কাজ করাতে চান? বেশ কিছুক্ষণ পর রাজের ফোনে মেসেজ আসলো, আর সারা রাত আপনি ভাবুন আপনার দুর্বলতা ঠিক কতটা বড়। ভেবেচিন্তে দেখুন আপনার প্রিয় মানুষটার জন্য আপনি আমার দেওয়া নিকৃষ্ট কাজগুলো করতে সক্ষম কিনা। যদি সক্ষম হন, তবে কাল সকালে আমাকে ছোট্ট করে লিখবেন, আমি রাজি। তারপর আমি আপনাকে আপনার কাজ বুঝিয়ে দিব। আর হ্যাঁ, আমার নাম্বার ট্র্যাক করার বৃথা
চেষ্টা দ্বিতীয়বার করবে না। মনে রাখবেন, আমি না চাইলে আমার কাছে পৌঁছানো সম্ভব না। রাজ হতভম্ব হয়ে গেল। শ্যামল গিয়ে রাজের কাঁধে হাত রাখলো। রাজ ভাঙা কণ্ঠে বলল, আমার সততার জীবন বোধহয় শেষ হতে চলল। রাজ, তুই কি জানিস প্রিয় আমার জীবন কি? আমি তার জন্য সব কিছু করতে পারি। তাকে আপন করার জন্য আমি কত কিনা করেছি। শ্যামল নিজেকে গুটিয়ে দিল। রাজকে নিজের মতো থাকতে দিয়ে শ্যামল চলে গেল নিচের এক বন্ধুর বাসায়। রাজ যেমন ছিল তেমনই বিছানায় শুয়ে পড়ল। নিজের অক্ষি যুগল বন্ধ করে বলল, এক আকাশ সমান ভালোবাসা জন্মিয়েছি তোমার জন্য। তুমি ছাড়া মরুভূমি হৃদয়টা আমার। ভালোবাসি প্রিয়, যতটা ভালোবাসলে তোমাকে আপন করে পাওয়া যায়, কথা ভাবা যায়, ঠিক ততটাই ভালোবাসি। রাজ ডুব দিল তার প্রিয়র জীবনের সেই সোনালি অধ্যায়। সময়টা যখন বর্ষাকাল, আকাশটা মেঘলা, যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। বাড়িতে কোনো মেয়ে না থাকায় রাজের মা রাজকে বলল, ছাদ থেকে কাপড়গুলো তুলে আনতো বাবু, হাতে প্রচুর কাজ, আমি যেতে পারছি না। যাচ্ছি বলে রাজ ছাদে চলে গেল। রাজ ছাদে আসতে বৃষ্টি শুরু হলো। 7 তলার বিল্ডিং, রাজটা থাকে 2 তলায়। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বৃষ্টি শুরু হয়ে গেল। রাজ উপরে উঠতে আনমনে বলল, শালার আজই লিফট খারাপ হতে হলো। সিঁড়ি বেয়ে ছাদে আসতেই দেখলো বৃষ্টি প্রবল বেগে নামতে শুরু করছে। রাজ তাড়াতাড়ি করে ছাদে গিয়ে থমকে দাঁড়ালো। রাজের ভাবনা ছিল বৃষ্টি হলে চলে যাবে, তবে এখন তার মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকুক। তার সামনে নীলপরি দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে। রাজের সামনে বাড়িওয়ালার 5 বছরের নাতনি আর সেই সঙ্গে নীল রঙের সাজা এক তরুণী বৃষ্টি বিলাস করছে। হঠাৎ তরুণীর নজরে পড়লো রাজ। রাজকে থেকে তরুণী কিছু সময়ের জন্য থমকে গেল। 5 বছরের বাচ্চা ছেলেটি তরুণীকে কানে কানে কিছু বলল। তরুণীর সাথে সাথে এসে আমার হাত টেনে বৃষ্টির মধ্যে নিয়ে গেল। শান্ত, আমি বৃষ্টিতে ভেজা পছন্দ করি না। ছেলেটি হয়তো সেটাই বলেছে, সেজন্য তরুণী আমার কাছে আসা। তরুণীর সংকোচহীন রাজের হাত ধরায় বুঝলে মেয়েটা খুব চঞ্চল প্রকৃতির। সেদিন অনেকটা সময় রাজ আর তরুণী বৃষ্টি বিলাস করেছিল। সেটা ছিল রাজের প্রথম বৃষ্টি বিলাস এবং প্রিয়র সাথে প্রথম দেখা। পরে অবশ্য জেনেছে ওটা রিঙ্কু ফুফুতো বোন তাদের বাড়িতে বেশ কয়েকদিন বেড়াতে এসেছে। সেদিন প্রথম দেখার পর 3 দিন কেটে গেল, প্রিয়র সাথে রাজের দেখা হয়নি। রাজ তো ঘর থেকে বেরিয়ে হয় না, কেননা বৃষ্টিতে ভিজে জ্বর আসছিল। 3 দিন পর প্রিয় নিজেই এলো রাজের সাথে দেখা করতে। প্রথম আলাপে রাজের মায়ের সাথে বেশ সখ্যতা গড়ে ওঠে প্রিয়র। রাজের মায়ের থেকে খোঁজ নিয়ে প্রিয় রাজের ঘরে আসে। রাজ তখন বিছানায় বসে, জ্বরটা কিছুটা কমেছে। প্রিয় দরজার কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, আসবো? রাজ দরজার পাশে প্রিয়কে দাঁড়িয়ে থাকতে থেকে খুশিতে পাগল হয়ে যেতে ইচ্ছা করলো। নিজেকে সামনে নিয়ে বললেন, আসুন। প্রিয় ঘরে ঢুকে সংকোচন করে বলল, সরি, আমি জানতাম না বৃষ্টিতে ভিজলে আপনার জ্বর হবে। রিঙ্কু বলেছিল আপনি বৃষ্টি পছন্দ করেন না, তাই দুষ্টুমি করছিলাম। আমি বুঝতে পেরেছি, আপনার দুঃখিত হওয়ার কোনো কারণ নেই, আমি ঠিক আছি। সত্যি ঠিক আছেন? আপনার বৃষ্টি খুব পছন্দ? হ্যাঁ, বৃষ্টি যাদের পছন্দ নয় তাদের আমার অপছন্দ। তাই তাহলে আমি আপনার অপছন্দের হয়ে গেলাম? না, আসলে প্রিয় ঘাবড়ানো মুখ দেখে সেদিন রাজ হেসে দিয়েছিল। সেটা দেখে প্রিয় রেগে গিয়ে রাজকে এক মনে কথা শুনিয়ে চলছিল। রাজ তখন মনে মনে বলছিল, কে বলবে এ আমার অপরিচিতা। তারপর থেকে শুরু হয় বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে ভালো লাগা। একটা সময় পর রাজের মনে প্রিয়র জন্য গভীর ভালোবাসা জন্ম নেয়। ভালোবাসা যে হঠাৎ অনুভব হয়েছে তা নয়, ধীরে ধীরে অনুভব হয়েছে। প্রিয় চলে যাবার দিন যাবৎ ঘনিয়ে এসেছিল রাজের মনে ততই শূন্যতা বাসা বাঁধছিল। প্রিয় চলে যাবার দিন রাজ প্রিয়কে আটকাতে মনের কথা বলে দেয়। একটা লাল গোলাপ প্রিয়র দিকে এগিয়ে দিয়ে বলেছিল, আকাশের রোদেলা আমার রোদেলা আকাশে মেঘ হয়ে ফুটে উঠবে প্রিয়, ভালোবাসবে আমায়? প্রিয় উত্তর না দিয়ে সেদিন চলে গেছিল। যাবার পূর্বে রাজের জন্য নিজের ফোন নাম্বার রেখে যায়। ধীরে ধীরে সম্পর্ক দিন রাত ফোনে আলাপ গড়ে ওঠে। বলে রাখা ভালো, সেদিনের পর কিন্তু রাজ আর প্রিয় দ্বিতীয় ভালোবাসার কথা বলেনি, কারণ সে সময় নিয়েছিল কিংবা সময় দিয়েছিল প্রিয়কে। ফোনে আলাপের সম্পর্কে বাস্তবে আবার দেখা দিল। প্রিয় আবার এসেছিল নিজের মামার বাড়িতে। সে সময় প্রিয়র সাথে কিছুটা সুন্দর মুহূর্ত কাটায় রাজ। এক মেঘলা দিনে রাজ দ্বিতীয়বার প্রিয়কে ভালোবাসার কথা বলেছিল। সেদিন প্রিয় জবাব দিয়েছিল, হয়তো জবাবটা ভালোবাসা ছিল না, তবে সম্মতি ছিল। প্রিয় বলেছিল, পরিণতিবিহীন সম্পর্ক আমি গড়তে চাই না। পরিণতি দেবে তো? মুখে পরিণত গড়া যায় না, সম্পর্ক পরিণতি পেলে পরিচয়ের প্রয়োজন হয় একটা। তুমি কি আমার বেকারত্বের কথা বলছো? হ্যাঁ, যখন অপছন্দের বৃষ্টি পছন্দ হয়ে গেছে তখন বেকারত্ব ঘুচে যাবে। সেদিন ভেবে দেখবে কেন? তুমি কি সেদিনও রাজি হবে না? আমি যেদিন নিজের সম্পর্ক গড়ব, যেদিন আমার পরি জীবনে এগিয়ে যাবে। ও এই ব্যাপার, সেটা তো তুমি আমায় আগেই বলেছিলে। তাহলে তো কোনো সমস্যা নেই। জীবন এত সহজ নয় রাজ, জীবনে এগিয়ে যাও। আমার থেকে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে, কিন্তু আমি শুধু আমার প্রিয়র অপেক্ষা করব। তবে তোমাকে ততদিন অপেক্ষা করতে হবে যতদিন আমার
পরীর জীবনকে গুছিয়ে নাড়াই। বললাম তো করব। শেষবারের মতো বলছি, তুমি যতটা সহজ ভাবছো ততটা নয়। পরে কখনো এরকম মনে না হয় আমি আমার পরীর জন্য তোমাকে ঠকাচ্ছি। কখনোই মনে হবে না, দেখা যাক। এভাবে প্রিয়র সাথে জীবন এগিয়ে যাচ্ছিল রাজের। পরীর জীবনটা সুন্দরভাবে এগিয়ে গেছিল। তাই তো রাজ ভেবেছিল সামনে তার আর প্রিয়র পরিণয় সেরে উঠবে। এসব ভাবতে ভাবতে রাজ ঘুমের দেশে পাড়ি জমালো। দেলোয়ার ফরাজির মুখ কালো করে ঘরে আসলেন। দেলোয়ার ফরাজির মুখের করুণ ভাবভঙ্গি মেহরুম বেগমের ভালো ঠেকছে না। তিনি আস্তে করে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, আপনার মুখ শুকনো দেখাচ্ছে কেন? দেলোয়ার ফরাজি গায়ে জোরে ঘরের দেওয়ালে একটা লাথি মারলেন। মেহরুম বেগম ভয় পেয়ে গেলেন। দেলোয়ার ফরাজি খুব কঠিন গলায় বললেন, ডাকো তোমার ছোট্ট ছেলেকে। তার জন্য আমার মান সম্মান সব নষ্ট হয়ে গেছে। সমাজে আমি মুখ দেখাতে পারছি না, মানে তোমার ছেলে কুকীর্তির জন্য আজ গ্রামের লোক আমাকে প্রধান হিসেবে মানতে দ্বিমত পোষণ করছে। তাদের মতো আমি নিজের ঘর সামলাতে পারি না, অন্যের ঘর কিভাবে সামলাবো? একটু থেমে দেলোয়ার ফরাজি পুনরায় বলেন, এই সেই গ্রাম লোকজন যাদের জন্য আমি এতদিন এত কিছু করেছি, যাদের কথা ভেবে ওই চালচিলহীন গরিব রহিমের মেয়েকে ঘরের বউ করেছি। আজ অব্দি যে মেয়ের সাথে ভালো মন্দ কথাও বলিনি, আজ সেই গ্রামের লোক আমার মুখের উপর কথা বলছে। এ সব কিছু তোমার জন্য হয়েছে। মেহরুন বেগম করুণ চোখে তাকিয়ে বলেন, আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। খুব তো বলেছিলে বড় ছেলে ভালো নয়, আমার শিক্ষায় বড় হয়ে বলেও নষ্ট হয়ে গেছে। ছোট ছেলেকে তো সবসময় নিজের সাথে রাখতে, আমাদের সাথে মিশতে অবধি দিতে চাইতে না। সবসময় বলতে না সে তোমার শিক্ষায় বড় হয়েছে, তাহলে এরকম একটা কাজ করলো কেন? আমার ছেলে কিছু করেনি, যা কিছু হয়েছে সব আপনার ভাইয়ের চরিত্রহীন ছেলের জন্য। মানে? মেহরুব বেগম রাগের মাথায় সব বলে দিল। দেলোয়ার ফরাজি এতে দ্বিগুণ রেগে গেলেন। এক ভাইয়ের দোষের জন্য অন্য ভাইকে ফাঁসিয়েছে, আর তুমি তা মেনে নিয়েছো? আবার সেই মেয়ের সাথে হাসি মুখে কথা বলছো? হ্যাঁ বলি, ও যা করেছে তা হয়তো ভুল, কিন্তু আমি খুব ভালোভাবে জানি তোমার ভাইয়ের চরিত্রহীন ছেলের নজর যার উপর পড়েছে তার জীবনটা কতটা নরকীয় হতে পারে। মেয়েটা যদি নরক থেকে বাঁচাতে আমার সুফিকে বেছে নেয়, তবে দোষ কি? দেলোয়ার ফরাজি গায়ের জোরে মেহরুন বেগমের গালে থাপ্পড় মারলেন। মেহরুন বেগম তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেলেন। দেলোয়ার ফরাজি রাগ নিয়ে বসার ঘরে আসলেন। চিৎকার করে বললেন, ছোট বৌমা, ছোট বৌমা। নূর ততক্ষণে সেখানে চলে আসলো। নূরকে আসতে দেখে দেলোয়ার ফরাজি নূরকে বললেন, তোর সাহস কী করে হয় আমার নির্দোষ ছেলেকে ফাঁসানোর, ফাঁসিয়ে গ্রামের সকলের সামনে আমাদের ছোট করার? বাক্যটি বলে গায়ে হাত তোলার জন্য হাতটি তুলতে অবাক হয়ে গেলেন। তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। তিনি হাত তোলার সময় গ্রামের কিছু লোকজন ঘরের ভিতরে ঢুকে গেলেন। একজন লোক বলে উঠলেন, বাবা ফরাজি সাহেব, বিচার সবাই ছেলের বউ হিসেবে মেনে নিয়েছিলেন এজন্য যাতে ঘরের মধ্যে নির্যাতন করতে পারেন। দেলোয়ার ফরাজি হতভম্ব হয়ে গেলেন। বিস্ময় নিয়ে বলেন, আপনারা? কেন, ভুল সময় এসে বললাম বুঝি? আপনার খুব অসুবিধা হলো? দেলোয়ার ফরাজির কিছু বলার মতো ভাষা নেই। গ্রামের লোকজন এমনিতে ক্ষেপে আছে, তার উপর সরাসরি তাকে গায়ে হাত তুলতে দেখলো। দেলোয়ার ফরাজি তবুও বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু তারা কথা শুনতে আগ্রহী নেই। কালকে সবাই আসবেন, আমরা সেখানে বসে ঠিক করব আপনাকে গ্রামের প্রধান রাখা যায় কিনা। সবাই চলে গেল। দেলোয়ার ফরাজি চিৎকার করে বললেন, তাদের ঘরে ঢুকতে দিয়েছে কে? রাইমা দরজার কাছে দাঁড়িয়ে আমতা আমতা করে বললে, আমি দরজা খুলে দিয়েছি। দেলোয়ার ফরাজি আগুন দৃষ্টি নিক্ষেপ করলো রাইমার দিকে। রাইমা ভয়ে চুপসে গেল। দেলোয়ার ফরাজি নূরের উদ্দেশ্য করে বললেন, যা হয়ে গেছে সেসব নিয়ে মাথা না ঘামাই, কাল আমি তোমাকে যা বলবো তাই সবাই বলবে। নূর আস্তে করে মাথা নাড়ল। দেলোয়ার ফরাজি ঘরের মধ্যে চলে গেল। সুফিয়ান বাসায় ফিরল রাত করে। আজ রোগী দেখার বড্ড চাপ ছিল। ঘরে ফিরতে না ফিরতে রাইমা বলল, জানো আজ কাকা তোমার বউয়ের গায়ে হাত তুলতে নিচ্ছিল। কি? হ্যাঁ। সে সময় গ্রামের লোকজন চলে আসে আর রাইমা সুফিয়ানকে সব বলে দেয়। সুফিয়ান হতভম্ব হয়ে নূরের কাছে যায়। নিজের ভাইয়ের কৃতকর্মের জন্য নূর সুফিয়ানকে ফাঁসিয়েছে, আর তার জন্য নূরের প্রতি রাগ আছে। তাই বলে তার বাবা এমন একটা কাজ করবে সেটা সে কল্পনাও ভাবেনি। নূর ঘরে রাগ করে বসেছিল, নীরবে চোখের অশ্রু বিসর্জন দিচ্ছিল। এমন সময় সুফিয়ান ঘরে ঢুকলো। সুফিয়ান নূরের কাছে গিয়ে নূরের কাঁধে হাত রাখলো। নূর পিছনে ফিরে সুফিয়ানকে দেখলো। সুফিয়ান শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, আমি বাবার ব্যবহারের জন্য ক্ষমা চাইছি। ভুল তো আমারই, তাই ক্ষমা চেয়ে ছোট করবেন না প্লিজ। ভুল করার পূর্বে এটা ভাবলে আজ এরকম হতো না। সুফিয়ান শান্ত কণ্ঠে নূরকে জিজ্ঞাসা করলো, আমার ভাইয়ের নজর থেকে বাঁচাতে শুধু আমাকে ফাঁসিয়েছো নাকি অন্য কারো চাপে? নূর অবাক হয়ে সুফিয়ানের মুখশ্রী তাকালো। সুফিয়ান পুনরায় শান্ত ভাষায় বলল, আমাকে সত্যিটা বলতে পারো। নূর শব্দ করে কান্না করে দিল। সুফিয়ান দুহাত জড়িয়ে নিল। সুফিয়ান বলল, একটা অচেনা নাম্বার থেকে মেসেজ এসেছিল, তাতে তোমার বাধ্যতার কথা লেখা আছে, এবার অন্তত বলে। নূর নিজেকে সামলে বলল, সুমন ফরাজির নজর থেকে বাঁচার জন্য যখন উপায় খুঁজছিলাম তখন আমার বাবার কাছে একটা ফোন আসে। ফোনের ওপাশ থেকে আমার বোন
কথা বলে ওঠে। পরক্ষণে অন্য একজন বলল, আপনার ছোট মেয়ে অবধি পৌঁছানো কতটা সহজ দেখেছেন? আমরা যা যা বলবো তাই তাই করুন, নয়তো আপনার ছোট মেয়েকে মেরে ফেলতে আমাদের কোনো কষ্ট হবে না। বাবা হন্তদন্ত হয়ে সেদিন বোনের স্কুলে গেলেন। সেখানে গিয়ে বারবার জিজ্ঞাসা করছিল, তোর সাথে কে ছিল, কিন্তু ও বলতে পারলো না, ছোট মানুষ তো। আমরা ভয় পেলেও রাজি হলাম না। তখন লোকটি আমার বোনকে সত্যি সত্যি তুলে নিয়ে যায়। বাবা যতক্ষণ কাজটি করতে রাজি না হয় ততক্ষণ আটকে রাখে। বাবা রাজি হওয়ার পর লোকটি আমার মাথায় হাত দিয়ে শপথ করতে বলে বাবাকে যে কাজটি করবে। বাবা তাই করলো। তারপর বোনকে ছেড়ে দেয়। বোন শুধু কালো পোশাক পরা লোক ছাড়া কিছু বলতে পারলো না। সেদিন রাতে আমরা আপনার সাথে এসব করি। সুফিয়ান আজ আর নূরকে অবিশ্বাস করলো না, কেননা তার কাছে পূর্বে মেসেজ করে এসব কথা বলা হয়েছে। সুফিয়ান কল করলো, তা রিসিভ হয়নি। তখন বাধ্য হয়ে সুফিয়ান মেসেজ লিখলো, আপনি এসব কেন করছেন যখন, তখন আবার স্বীকারই বা কেন করলেন? উল্টো দিকের লোকটা তখন বলেছিল, আমার উদ্দেশ্য আপনাকে ফাঁসানো ছিল না। ফরাজি বাড়ির সন্তান হয়ে আপনি যে পাপ করেছেন তার কিছুটা শাস্তি তো আপনাকে পেতেই হবে। তবে আমার উদ্দেশ্য আপনি কিংবা নূরের ক্ষতি নয়। তাই আপনাদের মধ্যে যাতে সুসম্পর্ক গড়ে ওঠে সেটার ব্যাপারে পরিষ্কার করে দিলাম। আপনার উদ্দেশ্য কি? আপনার সম্মানের সাথে জড়ানো, আপনার বাবার সম্মানটা নিয়ে খেলা করাটাই হলো আমার উদ্দেশ্য। মানে কি চান আপনি? শুনুন। তারপর থেকে কোনো মেসেজ আসেনি, নাম্বারটা কল দিলে বন্ধ। তারপর সুফিয়ান নিজে রহিম চাচার বাড়িতে যায়, সেখান থেকে একই কথা শুনে। তখন থেকে সুফিয়ান নূরকে ক্ষমা করে দিয়েছে। এখন তার উদ্দেশ্য অপরিচিত ওই ব্যক্তিকে খুঁজে বের করা, সেই সাথে তার পরিবারের তার অজান্তে ঘটে যে ঘটনাকে খুঁজে বের করা। নূর সুফিয়ানের জড়িয়ে ধরে আছে বেশ কিছুক্ষণ। সুফিয়ান তার হাত জোড়া নূরের পিঠ স্পষ্ট করছে। সুফিয়ান নূরকে জড়িয়ে ধরে মনে মনে বলল, কোনটা সত্যি কোনটা মিথ্যা আমি জানি না, আমি আমার সব দিয়ে চেষ্টা করব সত্যি মিথ্যা খুঁজে বের করা। সুফিয়ান সেরাতে গ্রামে তার বিশ্বস্ত বন্ধুকে খোঁজ নিতে পাঠিয়েছে। তাদের বাড়িতে ওই সময় গ্রামের লোকজন কেন এসেছিল এবং কে কে চায় তার বাবা গ্রামের প্রধান থাকুক। সুফিয়ান মন বলছে এর মধ্যে কিছু জানা যাবে। ছাদের এক কোণে দাঁড়িয়ে মুক্ত আকাশ দেখছে সুফিয়ান। আকাশের পানে তাকিয়ে ভাবছিল, দমকা হাওয়ার মতো জীবনটা বদলে গেল। একটা ঘটনা জীবনের গল্পটাই বদলে দেখলো। সত্যি মিথ্যার বেড়াচলে আটকে পড়ে গেছে জীবন। বেশ কিছুক্ষণ সুফিয়ানকে দেখতে না পেয়ে নূর ছাদে চলে গেল। নিঃশব্দে এসে সুফিয়ানের পাশে দাঁড়ালো। সুফিয়ান নিশের পাশে কারো উপস্থিতি টের পেয়ে ঘুরে তাকালো। নূরকে দেখতে পেয়ে চুপচাপ আকাশের পানে মুখ ঘুরিয়ে নিল। দুটো মানুষ পাশাপাশি দাঁড়ানো, সম্পর্কের নামটা খুব গভীর, তবু একে অপরে অজানা। যাদের মধ্যে দূরত্বটা বেশ বড়, দুজনে আছে তবু দুজনের পাশাপাশি দাঁড়াতে ভালো লাগছে। হয়তো মনের কোণে কোথাও অনুভূতি খেলা। ছাদ থেকে ঘরে ফেরার পথে সুমন ফরাজি ঘর থেকে চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে দুজনে থামল। ভিতর থেকে সুমন ফরাজির রাগী কণ্ঠে বেরিয়ে আসছে, তোর সাহস কি করে হলো আমার মুখে মুখে কথা বলার? রাইমা কান্নারত কণ্ঠ বলল, তোমার সব সময় আমার উপর অত্যাচার করবে আর আমি চুপ করে থাকবো ভাবলে কি করে? আমি আর চুপ থাকবো না, দেখা যাবে একদিন আমার দশাও তোমার বড় ভাবির মতো করবে। তুই আবার কথা বলছিস? ভিতর থেকে থাপ্পড় শব্দ পাওয়া গেল। সুফিয়ান দরজা ধাক্কা দিলেও কিন্তু কেউ খুলল না। ভিতর থেকে সুমন বলল, আমাদের ব্যক্তিগত জীবনে কেউ ঢুকুক তা আমি চাই না। যেই হও নিজের ঘরে চলে যাও। ভাইয়া দরজা খোল। ও সুফি? হ্যাঁ আমি সুফি। হয়তো ঝামেলা না করে ঘরে যা, পারলে ঘরে গিয়ে নিজের বউকে শিক্ষা দে, তবু অন্যের ঘরে ঢুকিস না। ভাইয়া! সুফিয়ান চিৎকার করে উঠলো। নূর সুফিয়ানকে করুণ সুরে বলল, আমাদের চলে যাওয়া উচিত। সুফিয়ান নূরের মুখে তাকিয়ে সম্মতি জানালো। আপাতত যতক্ষণ পর্যন্ত রাইমা ঘটনাটা সামনে না নিয়ে আসে ততক্ষণ পর্যন্ত ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার, সেখানে হস্তক্ষেপ করার অধিকার নেই ভেবে সুফিয়ান চলে গেল। সকালে দেলোয়ার ফরাজি উঠানে বৈঠক বসেছে। গ্রামের প্রায় সব লোকেই সেখানে উপস্থিত। দেলোয়ার ফরাজি ঠান্ডা মাথায় সবার উদ্দেশ্যে বলল, আমার কোনো সিদ্ধান্ত আজ অব্দি কারোর জন্য খারাপ হয়নি। আপনারা আমার সকল দিক বিবেচনা করেন, যে কোনো সিদ্ধান্ত জানাবেন। আমি আশা রাখছি কেউ একপাক্ষিক কোনো কথা বলবেন না। তা না হয় বুঝলাম বড় সাহেব, আমরা আপনার সব সিদ্ধান্ত সবসময় মেনে এসেছি, এতে আমাদের লাভ বটে, ক্ষতি হয়নি। এক লোক বলল। পাশ থেকে অন্য একজন বলল, তাই বলে আপনার সব সিদ্ধান্ত সঠিক বলে যে সবসময় শিক্ষা ঠিক তা কিন্তু নয়। আপনার শিক্ষায় ভুল আছে বলে আপনাদের সন্তানের পরিণতি এরকম হয়েছে। কথায় বলে বাইরে ঠিক করার পূর্বে ঘর ঠিক করা উত্তম। আপনি তো ঘর ঠিক করতে ব্যর্থ, সেখানে বাইরে ঠিক করে আশা রাখার অনুচিত বলে মনে হয়। আপনার ছেলে কুকর্ম করতে গিয়ে ধরা পড়েছে, তার কুকর্মের শাস্তি আপনি দিয়েছেন তো ঠিক, তবে বাড়ির ভিতরে আপনি বাড়ির ছোট বউ ছেলের বউকে নির্যাতন করছেন, এটা কোন ধরনের শিক্ষা? আপনি গ্রাম প্রধান হয়ে যদি এমন করেন তবে আমরা কি করব? দেলোয়ার ফরাজি বেশ বিচক্ষণ কণ্ঠে বললেন, সব সময় যা দেখা যায় তা সত্যি হয় না। আপনারা কাল যেটা দেখেছেন
সেটা হয়তো সত্যি, কিন্তু তার যে মানে বের করেছেন তা সত্যি নয়। তার মানে কালকের ঘটনা আপনি স্বীকার করছেন? না, স্বীকার করছি না, ঘটনা আসল কারণটা জানাতে যাচ্ছি। আপনারা হয়তো আমার কথা ভরসা পাবেন না, তাই আমি আমার বৌমার মুখে আসল সত্যিটা জানাতে চাই। দেলোয়ার ফরাজি শাহিদ ফরাজি চোখ দিয়ে ইশারা করলো। শাহিদ ঘরের ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর মেহরুন বেগম নূরকে নিয়ে সবাই এলো। সুফিয়ান সবাই উপস্থিত ছিল। সুফিয়ান তার বন্ধুকে ইশারা করে, তার বন্ধু গ্রামের লোক 4জন লোককে ইশারা করলো। সুফিয়ান তাদের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমার সন্দেহ ঠিক হলে এরা সব কিছুতে দ্বিমত পোষণ করবে। দেলোয়ার ফরাজি নূরকে ইশারা করলো কালকের ঘটনা স্বীকার করতে। নূর স্বাভাবিক কণ্ঠে বলল, আসলে কাল শ্বশুরমশাই হাতটা আমার মাথায় আশীর্বাদ স্বরূপ তুলেছিল, কিন্তু আপনারা ভুল ভেবে নিয়েছিলেন। আমার স্বামী পুনরায় সঠিক পথে ফিরে আসায় নিজের সব ভুল বুঝতে পেরে আপনারা আগেই যেমন তাকে চিনতেন সেই রূপে ফিরে এসেছেন, যার জন্য শ্বশুরমশাই আমাকে আশীর্বাদ করেছিলেন যাতে তার সন্তানকে আমি সঠিক পথ দেখাতে পারি। গ্রামের সহজ সরল মানুষগুলি নূরের এলোমেলো কথার বিশ্বাসযোগ্য বলে মনে হলো। বাদ সাজল সেই 4জন। তাদের মধ্যে একজন বলল, ঘর থেকে শিখিয়ে পড়ে আনা মুখস্থবিদ্যা নয় তো এগুলা। আপনারা ভুল বুঝছেন। আমরা কোনো ভুল বুঝছি না। আপনার ঘরে বধূ নির্যাতন আজ প্রথম নয়, এর পূর্বেও নির্যাতন হয়েছে। শাহেদ ফরাজি রেগে বলল, কী সব উল্টোপাল্টা কথা বলছেন? আমাদের ঘরে বধূরা খুব সুখী হয়, কারণ তারা ফরাজি বাড়ির খুব ভালোবাসা দিয়ে আপন করে নেয়। আপন করার নমুনা এটা। একজন লোক ফোন থেকে একটি ভিডিও চালু করলেন। তাতে কালকে রাতে সুমন আর রাইমার মধ্যে যা হয়েছে তা দেখা গেল। ফরাজি পরিবার থ মেরে গেল। এটা হচ্ছে আপনাদের বাড়ির আপন করার নমুনা, যেখানে বধূরা স্বামীর থেকেই সুখ পায় না। অন্য একজন বললেন, স্বামীর থেকে এভাবে নির্যাতিত হয়ে বোধহয় আপনার বড় বৌমা বড় ছেলেকে খুন করেছিল। মেয়েটা বাকবিহীন ছিল বলে আপনারা তাকে পাগল বলে চালিয়ে দিয়েছিলেন, তাই তো? ভিডিও দেখার পর পুরো গ্রামবাসী ফরাজি বাড়ির বিপক্ষে চলে গেল। সবাই দেলোয়ার ফরাজিকে যা না তাই বলে অপমান করতে লাগলো। সবশেষে গ্রামের প্রধান থেকে সবাই দেলোয়ার ফরাজিকে বাদ দেওয়ার ঘোষণা করলেন। দেলোয়ার ফরাজি অপমানে আড়ালে আবডালে কেউ তৃপ্তির হাসি আঁটলো। তার চোখের কোণে তৃপ্তির অশ্রু ধরা দেয়। সে মনে মনে বলে দেয়, প্রথম পদক্ষেপ পূরণ হলো, এবার জমবে আসল খেলা। দেলোয়ার ফরাজি থমথমে মুখে বসার ঘরে বসে আছেন। সামনে সুমন ফরাজি এবং রাইমা দাঁড়ানো। শাহেদ ফরাজি কঠিন গলায় বলল, তোদের ঘরের ভিতরের খবর বাইরে গেল কি করে? সুমন ফরাজি স্বাভাবিকভাবে বলল, সব এই বেটির কাজ। আমার তো মনে হয় দুধ কলা দিয়ে আমরা এতদিন কাল সব পুষেছি। এর মতিগতি আমার কয়েকদিন ধরে ঠিক লাগছে না। আমি নিশ্চয় এসব এই মেটার কাজ। দেলোয়ার ফরাজি কঠিন চোখে রাইমার দিকে তাকালেন। রাইমা সুফিয়ান সবাইকে শান্ত হতে বলে বলল, সুমন যেটা করেছে সেটা ঠিক করেনি। যদি কোনো মতে ঘটে যায় তবে তার দায়ভার সুমনের উপর। আর এখন মাথা গরম করে লাভ নেই, তার চেয়ে বরং আমাদের সবার মিলে আসল সত্যিটা বের করা উচিত। সবাই সুফিয়ানের কথা সমর্থন করে ঘরে চলে গেল। রাইমাও যেতে নিচ্ছিল, সুফিয়ান তাকে আটলো। শান্ত কণ্ঠে বলল, আমার ঘরে এসো, আমার কিছু কথা আছে তোমার সাথে। রাইমা চুপচাপ সুফিয়ানের ঘরের দিকে পা বাড়ালো। নূর সুফিয়ানের পাশাপাশি দাঁড়ানো। সামনে রাইমা কালো মুখ করে দাঁড়িয়ে আছে। সুফিয়ান স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করলো, আমি যখন পড়াশোনার জন্য বাইরে ছিলাম তখন এখানে কি কি হয়েছিল? ভাবি, আপনার কাউকে ভয় পাওয়ার প্রয়োজন নেই। আপনি ভয়হীন হয়ে বলতে পারেন। আমি শুধু আপনার আড়ালে ঘটা গল্পটা জানতে চাই। দয়া করে আজ আমার থেকে কিছু আড়াল করবেন না। রাইমা চুপচাপ বসে আছে, তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। সকাল সকাল রাজের ফোনে মেসেজ চলে এলো। তাতে লেখা ছিল, রাজি আছো? রাজ সহজভাবে বললো, হ্যাঁ। আমাকে কি করতে হবে? ফরাজি গার্মেন্টস নাম শুনছেন? হ্যাঁ। গার্মেন্টসের মধ্যে দেলোয়ার ফরাজি, শাহেদ ফরাজি, সুমন ফরাজি একসাথে যখন থাকবেন। রাজ কিছুটা ভয় নিয়ে বলল, তাদের মারতে হবে? তাদের সাথে একটু খেলতে হবে মৃত্যুর খেলা। এটা এমন একটা খেলা যেখানে মৃত্যু আসবে মনে হলো ঠিক আসে না, মানে সেটা বলে দেওয়া হবে। রাজ কিছুটা সাহস নিয়ে জিজ্ঞাসা করলো, আপনি আমাকে দিয়ে এসব কেন করতে চাইছেন? জীবনে একটা অধ্যায় এড়িয়ে না গেলে আজ এই প্রশ্নটা করার প্রয়োজন পড়তো না তোমার। সেদিন যদি এড়িয়ে না যেতে, যদি একটা আগ্রহ দেখাতে, তবে আজ তুমি নিজেই বুঝতে পারতে তোমার সাথে এসব কেন হচ্ছে। রাজ থম মেরে গেল। জীবনের অধ্যায় সে এড়িয়ে গেছে? কই, তার তো মনে পড়ছে না কি এড়িয়ে গেছে সে। রাজ বেশ ভাবনায় পড়ে গেল। রাইমা তখন থেকে চুপ করে আছে। রাইমার চুপ দেখে নূর বলল, আমি তাকে সমস্যা করে চলে যাচ্ছি না, তেমন নয়। তুমি নতুন এসেছো, তোমার সম্পর্কে সূচনা হয়েছে, তার গভীরতা পড়ো, তারপর পুনরো গল্প নিয়ে পড়ো। তাছাড়া যা কিছু হচ্ছে তাতে ওসব ঘটনা জড়ানো নয়, তাই পুরোনো কথা বাধ্য হয় ভালো। সুফিয়ান সন্ধিহান দৃষ্টি নিক্ষেপ করে বলল, ওই ঘটনা জড়ানো নয় সেটা আপনি জানলেন কীভাবে? রাইমা থতমত খেয়ে গেল, তবুও নিজেকে সামনে নিয়ে বলল,
তার তো কোনো আপনজন ছিল না, তাই মনে হচ্ছে এসব তার সাথে জড়ানো নয়। সুফিয়ান কিছু বলতে চাইলেও রাইমা থামিয়ে দিয়ে বলল, এরপরও কিছু জানার থাকলে নিজের বাবা মাকে গিয়ে প্রশ্ন করো। সুফিয়ান চুপ করে গেল। রাইমা হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। নূর সুফিয়ানকে প্রশ্ন করলো, আপনি আপনার বড় ভাই তার স্ত্রীর কথা জানেন না? আমার বড় ভাই যখন বিবাহ করে তখন আমি পড়ালেখার জন্য হোস্টেলে ছিলাম। বাবা মা কেন জানি আমাকে বিয়ের খবর জানায়নি। যখন বাড়িতে আসলাম তখন জানতে পারলাম ভাইয়া বিয়ে করেছে। ভাবি পাগল ছিল, তা তারা বুঝতে পারেনি। ভাবি নিজের হাতে ভাইয়াকে মেরে ফেলেছিল। তারপর তারা তাকে মানসিক হাসপাতালে পাঠায়। মানসিক হাসপাতালে? হ্যাঁ, সায়রা মানসিক হাসপাতাল। আমি একবার দেখা করতে যেতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু তার আগে জানা গেল ভাবি পালিয়ে গেছে। হাসপাতাল থেকে খোঁজ নেওয়া হয়েছিল, কিন্তু তাকে পাওয়া যায়নি। নূর বেশ ভাবনায় পড়ে গেল। সুফিয়ান যে ভাবনায় নেই তা নয়, সেও ভাবনায় আছে। আর সবাই যখন তার ভাবিকে বাঘিন বলা হয়েছিল তখন থেকে একটা প্রশ্ন সুফিয়ানের মাথায় ঘুরপাক খাচ্ছে। একটা মেসেজ পাঠানো মানুষ কোনো ক্রমে তার ভাবি নয় তো? সুফিয়ান বিড়বিড় করে বলল, একবার সাহেরা মানসিক হাসপাতালে যাওয়া উচিত। বিড়বিড় করে বলল। নূর শুনতে পেল। নূর বলল, তার পূর্বে আপনাদের বাড়িতে তার সাথে কী হয়েছিল সেটা জানা জরুরি। সুফিয়ান ঘরে নূরের দিকে তাকালো, শান্ত কণ্ঠে বলল, চলো দুজন মিলে স্বাভাবিকভাবে সংসার করি, একসাথে মিলে সমস্যার সমাধান করি। সমস্যার সমাধান করা যায়, কিন্তু সংসার সেটা করা যায় না। জোর করে জোড়া সংসার আদৌ হয় কখনো স্বাভাবিক? যেখানে কিনা ভালোবাসা জন্ম হয়, চাইলে হয়। মানুষ মানিয়ে নেওয়া শব্দটা বেশি বিশ্বাসী। মানিয়ে নেওয়া, মেনে নেওয়া মধ্যে ধীরে ধীরে ভালোবাসা জন্ম নেয়। আমরা চাইলে আমাদের মধ্যে ভালোবাসা জন্মানো সম্ভব। ভালোবাসা না জন্মানো ভালো। ভালোবাসা তো বড় বেদনার ডাক। নূর এক মানে কথাটি বলল। সুফিয়ান জবাব বলল, বেদনার অশ্রুতে পদ্ম ফুলে ফোটে কবিরা। কোন কবি এসব উদ্ভট কথা বলেছেন? অবশ্যই আমি। বাক্যটি বলে সুফিয়ান হেসে দিল। নূরও হাসলো। চলবে ছোট সাহেব দ্বিতীয় পর্ব। আর একটা পর্ব আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।